এই ঘাট পার হয়ে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব মুরাপাড়া জমিদার বাড়ি নামে পরিচিত সেই জমিদার বাড়িতে। ব্রিটিশ আমলে নির্মিত সেই জমিদার বাড়ির সম্পূর্ণ ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সেই জন্য দেখেন আমার সাথে সাথে কে কে আছে সাথে পরিচয় করাই দিই। আজকে আমার সাথে আছে এই যে রহমত চকিদার, আলমগীর হোসেন সোহেল। ওই রহমত চকিদার আর এই যে আমার স্কুলের বন্ধু মনির আছে, সে খুব ব্যস্ত ভিডিও শুট করার জন্য। একটু মনির সাহেব হাই বলেন। হ্যাঁ, এই যে হলো মনির সাহেব জমিদার বাড়িতে, আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। হ্যাঁ, আমরা মুরাপাড়া জমিদার বাড়িতে যাচ্ছি আজকে। এটা শীতলক্ষা নদী, ওই যে ব্রিজটা দেখা যায় ওটা হলো ইসাখালী ব্রিজ। আমরা ব্রিজ দিয়ে সবার নিজেদের পরিবেশ সম্পর্কে আসলে সচেতন হওয়া উচিত। হ্যাঁ, তো কারণ পরিবেশটা, আমাদের পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকবে, আমাদের পরবর্তী জেনারেশন যাতে ভালো পরিবেশ পায়, ওইটার জন্য আমাদেরকে পরিবেশের ভারসাম্য ঠিক করতে এইসব ময়লা আবর্জনা করা যাবে না। আচ্ছা, আমরা চলে আসছি গুদারা ঘাটে, এই যে পার হচ্ছি আমরা, এই পাশে চলে আসছি। এখন মুরাপাড়া বাজার ঘাট দিয়ে উঠে বাজারের ভিতরে প্রবেশ করব। এই যে মুরাপাড়া বাজারের সামিল থেকে বের হওয়ার পরে এই পাশে যে দোকানগুলো সম্পূর্ণ কৃষি সামগ্রী, বাঁশ, বেত, এগুলো তৈরি, পাটি, ঝাঁকা। আর এই পাশে এই যে দেখুন প্রয়োজনীয় যত সামগ্রী আছে সবকিছু এখানে আছে। খুব সুন্দর, মানে এই শতবর্ষী স্থাপনা এখনো দাঁড়িয়ে আছে। শীতলক্ষা নদীর পাড়েই হচ্ছে এই জমিদার বাড়িটার অবস্থান এবং অনেক উঁচু, প্রায় 40 ফিট উঁচু হবে। এই পুকুরে নাকি জীবন্ত হাতি ডুবিয়ে হত্যা করা হয়েছিল। এছাড়াও এখানে কিছু অলৌকিক ইতিহাস আছে। তিনিই প্রথম এর গোড়াপত্তন করেন সেই 1889 সালে। তাদেরকে অত্যাচারী জমিদার হিসেবে আখ্যায়িত করা হয়। এতে কাচারি ঘর, অতিথিশালা, নাচঘর, পূজা মণ্ডপ, আস্তাবল ও বৈঠকখানা রয়েছে। এর ভেতর থেকে একটি গোপন সুড়ঙ্গ বের হয়ে পাশের শীতলক্ষা নদীতে গিয়ে মিশেছে। নির্জন সময়ে নাচঘরের ঘূর্ণন সিঁড়িতে নূপুরের ধ্বনি শুনতে পাওয়া যায়, যার কারণে অনেকেই একে ভুতুড়ে বাড়ি নামে। এই যে পেছনের পুকুরটা আজকে বসছি, এটা কেমন একটা গুমোট ভাব ধরে আছে। এই পুকুরের ব্যাপারে কিছু লোক কানা ঘোষা করতেছিল, কিন্তু পুকুরটা দেখতেছেন আমরা যেখানে বসে আছি, জি, এটা হচ্ছে আমাদের রাজবাড়ির পিছনের পুকুর। এইখান থেকে মেয়েরা যায় ওইখানে গোসল করতো। আচ্ছা, যে এই পুকুরটা ছিল রাজা যখন শাসন কার্য চালাইতো, তার সামনে ছিল এই পুকুরটা। তো উনি রাগান্বিত হয়ে ওই শাস্তি স্বরূপ ওই হাতিকে জীবন্ত শিকল বাইদা এই পুকুরে ডুবাই মারছে, শুধুমাত্র তার আদেশ অমান্য করার কারণে। ওই যে পেছন সাইডে চলে গেছিলাম, ওইখানে একটা সুড়ঙ্গের মতো দেখলাম, যেটা বন্ধ করে রাখা ছিল, মানে এখানে শাস্তি দেওয়া হইতো যারা, এই সুড়ঙ্গটা মানে শাস্তি দেওয়া হইতো অন্ধকার রুমের মধ্যে এটা ছিল। জি, রুবেল ভাই, এখানে কিছু কথা আছে যে ভৌতিক কিছু ব্যাপার স্যাপার চলে। জি জি, এটা আমরাও শুনছি। আপনি হয়তো এখন এটা দেখতে পান নাই এখন, কিন্তু আমরা যখন ফার্স্টে কলেজে ভর্তি ছিলাম তখন এখানে একটা জমজম মানে একটা সিঁড়ি ছিল, সিঁড়ি। আচ্ছা আচ্ছা, আরো কিছু ভৌতিক কাহিনী আছে, আপনি হয়তো বা দেখছেন যে এইখানে অনেক পুরনো, অনেক মানে এখন তো গাছপালা হয়ে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। জি, এই বাড়িটা হচ্ছে পূর্ব দিকে, পশ্চিম দিকে মুখ করে বাড়িটা নির্মাণ করা। আর পশ্চিম দিকে তাদের হচ্ছে এই যে মঠ মন্দির নির্মাণ করা আছে এখানে, এবং এর পরেই হচ্ছে নদী, ওপারে নদী। শীতলক্ষা নদীর পাড়েই হচ্ছে এই জমিদার বাড়িটার অবস্থান। তো আমার সাথে চলুন বন্ধুরা, এই মন্দিরের ভেতরের সে সময়ের যে সমস্ত কারুকাজগুলো করা ছিল সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। সেই শতবর্ষ আগে এই যে মঠ বা মন্দিরগুলো তারা নির্মাণ করছিল, ভেতরে অনেক সুন্দর কারুকাজ করছিল, কিন্তু এখন সেগুলো যে দেখুন কারুকাজগুলো ধ্বংস হয়ে গেছে অযত্ন আর অবহেলার কারণে। অবহেলা বলতেছি, এখানে কোনো রক্ষণাবেক্ষণ কোনো কিছু করা হয়নি। এটার পুরো ছাদটাই নকশা করা ছিল, কিন্তু এখন সেগুলো সব প্রায় ধ্বংস হয়ে গেছে। এখন এটা হচ্ছে আপনার পতিত অবস্থায় পড়ে রয়েছে। দেখেন এখানে নেশাদ্রব্যের কিছু খালি জিনিস পড়ে আছে, যেগুলো হচ্ছে আপনার খুব অপব্যবহার করা হয়, অর্থাৎ এটা অযত্ন আর অবহেলার কারণে এই জিনিসটা প্রায় ধ্বংস। কিন্তু অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসে। এই যে দেখুন ভেতরের নকশাটা কত সুন্দর, ওই সময়ের ওই টেরাকোটা ডিজাইন করা, একদম ফলক তৈরি করে করে ডিজাইন করে এটা নির্মাণ করা, এবং অনেক উঁচু, প্রায় 40 ফিট উঁচু হবে।
40 ফিট উঁচু এবং খুব সুন্দর কারুকাজ করা। এটাও অনুমান করতেছি মন্দিরের অংশ ছিল, যেহেতু এখানকার যারা জমিদাররা ছিলেন তারা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তারা হয়তো এখানে বসে পূজা অর্চনা করতেন। এখানে পাশাপাশি দুইটা মন্দির, এই যে রাজবাড়িটা এখান থেকে পুরোটা দেখা যায় ভেতর থেকে, এটা হচ্ছে রাজবাড়িটা। আর এই পাশে আরও একটা মন্দির আছে। আমার এই ব্যাপারে অভিজ্ঞতা নাই, যেগুলো আসলে এক এক রকম দেখতে ডিজাইন, বাহ্যিক এবং ভিতরের গঠনগত অনেক পার্থক্য আছে। যে দেখুন মন্দিরগুলো, এই যে বন্ধুরা মন্দিরের বাহ্যিক দৃশ্যটা কত চমৎকার করে পরিপাটি করে গোছানো সাজানো, এটা একটা। এবং পাশাপাশি 20 হাত বা 30 ফিট ডিস্টেন্সে আরও একটা মন্দির দেখা যাচ্ছে। আর দুইটা মন্দিরের পাশাপাশি জমিদার বাড়ির মূল যে ফটক, এই যে দেখেন, মূল ফটক থেকে প্রায় 500 থেকে 800 হাত সামনে হবে, বিশাল মাঠ পেরিয়ে তারপরে এই মন্দিরের ফটক। এই যে অযত্নের কারণে এই মন্দিরের উপরে এই যে দেখুন কত গাছ, আগাছা জন্মেছে। আজকে এই জমিদার বাড়ি প্রাঙ্গণে অনেক মানুষ, অনেক হাজার হাজার মানুষ ঘুরতে আসছে। ছুটির দিন, সরকারি ছুটির দিন, বিজয় দিবস 16 ডিসেম্বর। আর এই দিনে এক একজন এক এক রকম অ্যাক্টিভিটি পালন করতেছে। কেউ ফটো সেশন করতেছে, কেউ ঘুরে ঘুরে দেখতেছে, কেউ মাঠে ক্রিকেট খেলতেছে। অর্থাৎ বিশাল জায়গা, উন্মুক্ত প্রান্তর, মানুষ আসছে একটু হাত ছেড়ে বাঁচার জন্য এই ছুটির দিনে। এই জমিদার বাড়ির প্রাঙ্গণে এই যে কিছু খেজুর গাছ দেখা যাচ্ছে, দেখছেন? এবং ওখানে আগে মাটির কলস ঝুলানো হতো, এখন প্লাস্টিকের বোতল ঝুলতেছে। এবং যিনি গাছ থেকে এই যে রস নামায় নিচে রাখছে প্লাস্টিকের বোতলে, ওগুলো দেখতে কালো কালা দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখবো মূলত ওগুলো কি। রস আছে কি নাই বন্ধুরা, বিশাল আম বাগান উত্তর পাশে রেখে জমিদার বাড়িটা, এবং বাড়ির সামনে হচ্ছে বিশাল একটি পুকুর। এখানে মোট 2টি পুকুর আছে এবং এই পুকুর নিয়ে একটা মর্মান্তিক ইতিহাস আছে। সেই ইতিহাসটা স্থানীয়দের মুখ থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, দেখে কেউ ক্যামেরার সামনে আসে কিনা। আমি শুনলাম ইতিহাসটা বেশ মর্মান্তিক লাগলো। এই পুকুরে নাকি জীবন্ত হাতি ডুবিয়ে হত্যা করা হয়েছিল। এছাড়াও এখানে কিছু অলৌকিক ইতিহাস আছে, সবগুলোই তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। এই হচ্ছে সেই মুরাদপাড়া জমিদার বাড়ি, এখন ডিগ্রি কলেজ হিসাবে পরিচালিত হয়ে আসতেছে। চলুন বন্ধুরা, পুরো জমিদার বাড়িটি ঘুরে দেখতে দেখতে আপনাদের নিকট এর সম্পূর্ণ ইতিহাসটা তুলে ধরি। প্রায় 40 একর ভূমির উপর প্রতিষ্ঠিত বিশাল এই জমিদার বাড়িটি জনাব রামরতন ব্যানার্জি, যিনি নাটোর স্টেটের কোষাধ্যক্ষ ছিলেন, তিনিই প্রথম এর গোড়াপত্তন করেন সেই 1889 সালে। 96টি কক্ষ বিশিষ্ট বিশাল এই জমিদার বাড়িটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জমিদার বাড়িগুলোর মধ্যে অন্যতম। মহৎ ও গুণী এই জমিদারের মৃত্যুর পর সে বছরই তার বড় ছেলে প্রতাপচন্দ্র ব্যানার্জি মূল মহলের পেছনে আরও একটি প্রাসাদ নির্মাণ করেন। প্রাসাদের নির্মাণ কাজ শেষ হলে সেখানে তিনি বসবাস শুরু করেন। পরে তিনি শাহজাদপুরের জমিদারি ক্রয় করে সেখানে স্থানান্তরিত হলে জমিদারের ছোট ছেলে বিজয়চন্দ্র ব্যানার্জি 1899 সালে মূল প্রাসাদের সামনে আরও একটি ভবন নির্মাণ ও 2টি পুকুর খনন করেন। কথিত আছে তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সুসম্পর্ক ছিল। পরবর্তীতে 1909 সালে রামরতন ব্যানার্জির 2 নাতি জগদীশচন্দ্র ব্যানার্জি এবং আশুতোষচন্দ্র ব্যানার্জি প্রাসাদটির বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করেন। এ সময় তারা প্রজাদের নিকট থেকে মাত্রাতিরিক্ত কর আদায়ের কারণে তাদেরকে অত্যাচারী জমিদার হিসেবে আখ্যায়িত করা হয়। এভাবে সম্প্রসারিত প্রাসাদ এক বিশাল জমিদারিত্ব লাভ করে। পরবর্তীতে 1947 সালে দেশ ভাগের সময় তৎকালীন জমিদারগণ সপরিবারে কলকাতা প্রত্যাবর্তন করেন। এতে কাচারি ঘর, অতিথিশালা, নাচঘর, পূজা মণ্ডপ, আস্তাবল ও বৈঠকখানা রয়েছে। মূল রাজবাড়ির ভেতর থেকে একটি গোপন সুড়ঙ্গ বের হয়ে
পাশের শীতলক্ষা নদীতে গিয়ে মিশেছে, যা এই মুহূর্তে বন্ধ রয়েছে। প্রত্যাবর্তনের পর থেকে আজ অবধি নির্জন সময়ে নাচঘরের ঘূর্ণন সিঁড়িতে নূপুরের ধ্বনি শুনতে পাওয়া যায়, যার কারণে অনেকেই একে ভুতুড়ে বাড়ি নামে ডেকে থাকেন। দেশভাগের পর এটি হাসপাতাল ও কিশোরী সংশোধনাগার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর এটি দীর্ঘ সময় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। পরে 1986 সালে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ এই জমিদার বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করেন এবং তারপর থেকেই এটি কলেজ হিসেবে রূপান্তর করা হয়, যার কারণে অনেকে এটি মুড়াপাড়া সরকারি কলেজ হিসাবে চিনে থাকেন। বন্ধুরা, যার অনুপ্রেরণায় আজকে সারাদিন আপনাদেরকে এই মুড়াপাড়া জমিদার বাড়ি ঘুরিয়ে দেখালাম, এই রুবেল ভাই আজকে আমাদের সাথে আছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। রুবেল ভাইয়ের পরিচয় হচ্ছে উনি এই কলেজেই লেখাপড়া করছেন। আপনারা কত সালে বেচ ছিলেন? আমরা ছিলাম 2014 বেস। 2014 বেচ, তাও আজ থেকে প্রায় 11 বছর আগের কথা। আপনাদের বাসা আমি যতটুকু জানি এই এলাকাতেই, আপনারা এখানে স্থানীয় মানুষ। আমার জানার বিষয় হচ্ছে যে এই যে পেছনের পুকুরটা আজকে বসছি, এটা কেমন একটা গুমট ভাব ধরে আছে। এই পুকুরের ব্যাপারে কিছু লোক কানাঘোষা করতেছিল, কিন্তু কেউ ক্যামেরার সামনে আসেনি। আপনি কি সংক্ষেপে আমাদেরকে বলবেন যে এই পুকুরের যে পেছনের পুকুরটা, জমিদার বাড়ির পেছনের পুকুরটা, এই পুকুরের ইতিহাসটা কি? এই যে দেখুন বন্ধুরা, পুকুরটা দেখা যাচ্ছে, এই পুকুরটার ইতিহাসটা কি বলতে পারবেন সংক্ষেপে? জি ধন্যবাদ। এই যে পুকুরটা দেখতেছেন আমরা যেখানে বসে আছি, জি, এটা হচ্ছে আমাদের রাজবাড়ির পিছনের পুকুর। আচ্ছা, যেটা আগে ব্যবহার হতো অন্দরমহলের পুকুর হিসাবে, যেখানে শুধু মেয়েদের জন্য প্রযোজ্য ছিল, কোনো পুরুষ এলাও ছিল না এবং কি কেউ যেতেও পারতো না, এত কড়া গাইড ছিল এটার মধ্যে। আচ্ছা, তো এই পুকুরটার ইতিহাস হচ্ছে যে এটা যে আমাদের শেষ যিনি এই শাসন কার্য চালিয়েছেন এই রাজ্য, জি, মানে তিনি এই পুকুরটা খনন করছেন এবং এই পুকুরের ভিতরে খুব কড়া সেফটি ছিল। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা শুধু মেয়েরা ইউজ করতো, এই জন্য এটা বড় একটা পুকুর ছিল। আরো এর অপোজিটে আর দুইটা গাটলা ছিল। আচ্ছা, সেটা কি হলো? সেটা হয়তো বা কালের বিবর্তনে এটা হয়তো একটু নষ্ট হয়ে গেছে, একটা গাটলা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর দুইটা ব্যবহার না করাতে মানে একটু অন্যরকম হয়ে গেছে। ওইটা হয়তো আপনাকে আমার আনছেন কিনা আমি জানি না, ওই পাশে আছে। আচ্ছা আচ্ছা। তো এইখানে এই রাজবাড়ির পিছনে ঠিক সরাসরি বরাবর এইখান থেকে মেয়েরা যায় ওইখানে গোসল করতো। আচ্ছা, তো আমরা যতটুকু জানি যে আগের দিনের যারা এই ছিল আপনার রাজার স্ত্রী ছিল, যা এখানে মেয়ে ছিল যারা, জি, তো ওরা ওইভাবে ওপেনলি গোসল করতো, যার কারণে এটা করা সেফটির ব্যবহার ভিতরে ছিল। এটা এই হচ্ছে আপনার এই পুকুরটার মানে বিশেষত্ব, যে এটা ছিল অন্দরমহল ভিতরের পুকুর। পার্সোনালি সাধারণ মানুষ মানে ঢুকতেই পারত না, শুধু রাজার ফ্যামিলি ওরা ইউজ করতো এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা রাজবাড়ির লোকেদের বিশেষ একটা পুকুর ছিল। জি জি। তো বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে জমিদার বাড়ির সামনের পুকুরটাও দেখিয়েছি। রুবেল ভাইয়ের কাছ থেকে এখন জেনে নিব, যদি রুবেল ভাই আমাদের বলতেন সংক্ষেপে। জি জি, আমরা যে সামনের পুকুরটা, আমাদের কলেজের যে সামনের পুকুরটা, জি, এটা এখন বাউন্ডারি করা আছে। জি, এই পুকুরটা হচ্ছে একটু বিশেষ ইতিহাস এটার মধ্যে। হ্যাঁ, আমরা যা শুনছি এখানে, যে এই পুকুরটা ছিল রাজা যখন শাসন কার্য চালাইতো তার সামনে ছিল এই পুকুরটা। আচ্ছা আচ্ছা, মানে শোভনীয় একটা সৌন্দর্যের একটা পুকুর ছিল। আচ্ছা। তো এই রাজা ছিল একটু মিজাজি টাইপের, অত্যাচারী টাইপের ছিল। আমরা যতটা জানি যে এই রাজদরবারের যে 52 একর জমি আছে, জি, এই 52 একর জমির উপর দিয়া মানে যারা এই রাজবাড়ির সামনে যে কেউ ছাতা ফুটায় যাইতে পারতো না। আচ্ছা আচ্ছা, ছাতা বন্ধ করে নিয়ে যাইতে হইতো। তারপরে আপনার কেউ জুতা পরে যাইতে পারতো না, সাধারণ মানুষ। আচ্ছা, যাইলে তার শাস্তি পানিশমেন্ট ছিল। তো এই রাজার হাতি ছিল 2টা। আচ্ছা, তার মধ্যে উনি এই হাতি দিয়ে সফরে বের হইতেন। ওনার যে রাজ্যের আশেপাশে ছিল, হ্যাঁ, উনি হাতির মাধ্যমে যাইতেন আর কি। আমরা যা শুনছি, আমাদের মুরব্বী আছে, আমাদের দাদা ছিল, আমাদের বাপ চাচা করতে শুনছি, মানে আমি রূপগঞ্জেরই সন্তান। হ্যাঁ, এই গ্রামের ঘটনা। হ্যাঁ, পড়ালেখা করছে এই কলেজেই। তো একটা হাতি ওনার মানে কমেন্ট, উনি যে আদেশ করছিল ওই হাতিগুলো তা শুনতো, একটা হাতি তা শোনে নাই, ওনার আদেশটা শোনে নাই। তো উনি রাগান্বিত হয়ে ওই শাস্তি স্বরূপ ওই হাতিকে জীবন্ত শিকল বাইদা এই পুকুরে ডুবাই মারছে, শুধুমাত্র তার আদেশ অমান্য করার কারণে। হ্যাঁ, মানে খুব উনি মানে যা শুনছি যে উনি খুব রাগান্বিত ছিলেন। তো হাতি ডুবাই মারার পরে এই পুকুর কি কোনো সমস্যা হয় এখন? এখন যা শুনছি যে এই পুকুর নাকি আর কখনোই মানে পানি শুকানো যায় না। আচ্ছা আচ্ছা, এই পুকুর যতবারই চেষ্টা করছে যে পানি শুকায়া কিছু করবে, এখন তো এটা মাছ টাছ চাষ করে এটার মধ্যে, কিন্তু কখনো একেবারে শুকানো যায় নাই, সেই যে বলা যায় না, জাল টাল দিয়ে মাছ ধরা লাগে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা,
মানে এটা সেচে আর মাছ ধরা যায় না, পানি এখন আর শুকায় না। অনেকে এটা বলে যে বলে থাকে এই আর কি। পুকুরটা এতটাই গভীর যে এটা একদম নদীর সাথে কানেক্টেড। আচ্ছা, জোয়ার ভাটার মতো এটা অবস্থা, পানি বাড়ে কমে এরকম। যাই হোক, এটা হচ্ছে এখানকার স্থানীয়দের মতামত। আপনারা বন্ধুরা এই ঘটনা আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন। রুবেল ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল, আমরা ঘুরতে ঘুরতে এই জমিদার বাড়ির ওই যে পেছন সাইডে চলে গেছিলাম, ওইখানে একটা সুড়ঙ্গের মতো দেখলাম যেটা বন্ধ করে রাখা হয়েছে বর্তমানে। এই সুড়ঙ্গ সম্বন্ধে সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন। যে এই সুড়ঙ্গটা আমরাও যখন কলেজে ভর্তি হই আরো 11 বছর আগে যখন জি। কলেজ তখনও বন্ধই ছিল, এটা আরো অনেক আগেই বন্ধ করা হয়েছে। তবে এই সুড়ঙ্গের ব্যাপারে ইতিহাস হচ্ছে, এটা আগে একটা যে সুড়ঙ্গটা এটা ছিল মানে এখানে শাস্তি দেওয়া হইতো যারা, হ্যাঁ এই সুড়ঙ্গটা মানে শাস্তি দেওয়া হইতো অন্ধকার রুমের মধ্যে এটা ছিল। জি, এই সুড়ঙ্গ দিয়ে মানে অনেক গভীরে যাওয়া যায় এবং এটা নদীর সাথে কানেক্টেড ছিল। মাটির নিচ দিয়ে একবার নদীর সাথে যায় মিশে যাওয়া যায়। জি জি জি, এরকমই ছিল এটা। এখন এটা আপাতত বন্ধ আছে, এখানে আর ভিতরে ওইভাবে যাওয়া যায় না। আচ্ছা, তো সুড়ঙ্গটা এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। জি, রুবেল ভাই এখানে কিছু কথা আছে যে ভৌতিক কিছু ব্যাপার স্যাপার চলে। জি জি, এটা আমরা শুনছি, আপনি হয়তো এখন এটা দেখতে পান নাই এখন, কিন্তু আমরা যখন ফার্স্টে কলেজে ভর্তি ছিলাম তখন এখানে একটা জমজম মানে একটা সিঁড়ি ছিল, সিঁড়ি যেটা ছিল বাঁকানো স্টাইলের একটা সিঁড়ি পাইছিলাম আমরা, যেটা ভাঙা ছিল। তো ওইটাতে রাত্রে নূপুরের শব্দ পাওয়া যেত। আচ্ছা আচ্ছা, মানে রাত্রে নূপুরের শব্দ পাওয়া যেত, যারা আগে ছিল ওদের মুখ থেকে যারা এইটা শুনছে। কি ওই যে জমিদার বাড়ির উত্তর পাশে যে ভাঙা ঘরগুলো দেখলাম ওই সাইডে? হ্যাঁ হ্যাঁ, ভিতরে একটা সিঁড়ি ছিল, কারণ ওইটা ছিল নৃত্যশালার একটা অংশ। আচ্ছা আচ্ছা, যেখানে ওই রাজার আমলে নাচ গান করতো জি, মেয়েরা, তো ওই সিঁড়িটা ওরা ইউজ করতো। যার কারণে নাকি শুনছি পরবর্তীতে নূপুরের শব্দ পাওয়া যেত, শুধু এই সিঁড়ি থেকে আসতো এরকম। আচ্ছা আচ্ছা, আরো কিছু ভৌতিক কাহিনী আছে, আপনি হয়তোবা দেখছেন যে এইখানে অনেক পুরনো, অনেক মানে এখন তো গাছপালা হয়ে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। জি, একটু ভৌতিকের ব্যাপার স্যাপার আমরাও শুনছি। কলেজ হিসাবে এটা প্রচলিত আছে কতদিন ধরে? এটা প্রচলিত হয়েছে অনেক আগে থেকে, মানে আমরা তো 14তে ভর্তি হয়েছি। জি, কিন্তু এটা সঠিক আমি বলতে পারতেছি না, কিন্তু এটাতে আমার বাপ চাচারাও পড়ালেখা করছে। ও তার মানে এটা অনেকদিন যাবতই কলেজ হিসাবে ব্যবহার হয়ে আসছে। জি জি জি, কিন্তু এটা যে অঞ্চলগুলো এখনো অযত্ন অবহেলায় রয়েছে সেগুলো সম্বন্ধে আপনার যদি কিছু বলার থাকে। জি অবশ্যই। এটা হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে রাজবাড়ি মুরাপাড়া জমিদার বাড়ি একটা জি, মানে নাম করা একটা দর্শনীয় স্থান, যেখানে মানুষ সারা বছরই পর্যটন ঘুরতে আসে। জি জি, বিনামূল্যে, এখানে কোনো টিকিট লাগে না। লাগে না, হ্যাঁ। কিন্তু এই রাজবাড়ির অনেক নিদর্শন আছে যেগুলো আমরা বর্তমানে দেখতেছি যে ভঙ্গুর প্রায়। জি, হ্যাঁ, এইগুলা যদি, আমার কথা হচ্ছে যদি এইগুলা আবার সুন্দর রূপে ফিরানো যেত, তাহলে মানুষ এখানে আসলে মানে পুরনো কিছু স্মৃতি দেখতে পেত, যে কিরকম ছিল তাদের শাসন কার্য, কিরকম ছিল তাদের ব্যবস্থাপনা, ইতিহাসটা টোটাল মানুষটা একটু বুঝতে পারতো সুন্দর। আমরা প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে সরকারি ভাবে হয়তো অনুরোধ করতে পারি, তারা যদি এটাকে যত্ন সহকারে কোনো মিউজিয়ামের ব্যবস্থা করে দেয় তাহলে দর্শনার্থীরা এখানে এসে হয়তো বা অনেক জ্ঞান আহরণ করতে পারবে। জি জি জি, এটাই আর কি। তো দর্শক বন্ধুরা, এটাই আমাদের আবেদন সরকারের কাছে, যে তারা যেন এটাকে যত্ন সহকারে পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস স্বরূপ রেখে দেয়। আর রুবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সারাদিন জমিদার বাড়িটা আমাদেরকে ঘুরে দেখাইছেন এবং এখন সময় দিয়ে ইতিহাসগুলো বললেন। বন্ধুদের কাছে এই ইতিহাস কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। রুবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।